ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা একটা দেশের, একটা জাতির ভাগ্য নফসা তুলিয়ে দেয়। ভারতে ব্রিটিশ শাসনের শুরুটা ঠিক তেমনই একটা অধ্যায়, আর এর সূচনা হয়েছিল কিন্তু এই বাংলাতেই। আজ আমরা দেখব কিভাবে একটা বিদেশি কোম্পানি, যারা শুধু ব্যবসা করতে এসেছিল, তারা পলাশী আর বক্সারের মতো দুটো যুদ্ধের মধ্যে দিয়ে ভারতের সবচেয়ে ধনী প্রদেশটাকেই নিজেদের পকেটে পুরে নিল। এই গল্পটা শুধু তলোয়ার বা বন্দুকের লড়াইয়ের নয়, বরং তার চেয়েও অনেক বেশি ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর ঠান্ডা মাথার কৌশলের। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হতে পারে, তাই না? যে কিভাবে একটা এম্পোরিকিয়েথেরিয়া মানে একটা ট্রেডিং কোম্পানি হঠাৎ করে ভারতের সবচেয়ে ধনী একটা রাজ্যের রাজা হয়ে বসল। কিন্তু এর পেছনের গল্পটা বেশ জটিল আর রোমাঞ্চকর বটে। চলুন আজ এই বড় প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তো আমাদের এই ঐতিহাসিক যাত্রাপথটা কেমন হবে তার একটা ছোট্ট ঝলক দেখে নিই। আমরা মোট 5টা ধাপে এগোব। প্রথমে জানব সেই সময় বাংলার পরিস্থিতি কেমন ছিল আর কেনই বা সংঘাতটা শুরু হলো। তারপর আমরা দেখব পলাশীর যুদ্ধ, যা আসলে ছিল একটা ষড়যন্ত্রের জয়। এরপর আসবে বক্সারের যুদ্ধ, যেটা ছিল আসল মিলিটারি পাওয়ারের পরীক্ষা। আর সবশেষে আমরা দেখব এই দুটো যুদ্ধের পর কি হলো এবং কিভাবে রবার্ট ক্লাইভ নামের এক ব্যক্তি ভারতের ইতিহাসে একটা বড় ভূমিকা রাখলেন। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই তো মনে প্রশ্ন আসে, এত বড় ভারতে এত জায়গা থাকতে ইংরেজদের চোখটা বাংলার উপরই কেন পড়ল? কারণটা খুবই সহজ, টাকা, মানে সম্পদ। বাংলা তখন ছিল মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী আর উর্বর প্রদেশ। এখানকার উর্বর মাটি, বিশ্বজোড়া মসলিনের নামডাক আর মশলার ব্যবসা, এই সব কিছুই ইংরেজদের কাছে একটা চুম্বকের মতো কাজ করেছিল। আসলে এই সংঘাতের মঞ্চটা কিন্তু একদিনে তৈরি হয়নি, ধীরে ধীরে হচ্ছিল। একদিকে বাংলার অফুরন্ত সম্পদ আর অন্যদিকে ইংরেজদের বাড়তে থাকা লোভ। ওরা নিজেদের ব্যবসা সুরক্ষার নাম করে কলকাতায় বানিয়ে ফেলেছিল বিশাল এক দুর্গ, ফোর্ট উইলিয়াম। তার উপর 1717 সালে মুঘল সম্রাটের কাছ থেকে পাওয়া বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার, মানে ফারমান, তাদের খিদেটা আরও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু এই শান্ত পরিস্থিতিতে একটা বড় ঝড় ওঠে 1756 সালে। নওয়াব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন তার যৌবন নাতি সিরাজউদ্দৌলা। এই যে শব্দটা দেখছেন, দস্তাক, বলতে পারেন এটাই ছিল সব ঝামেলার গোড়া। এটা ছিল একটা ট্যাক্স ফ্রি ট্রেড পাস, যা মুঘল সম্রাট দিয়েছিলেন শুধু কোম্পানির জিনিসপত্রের ব্যবসার জন্য। কিন্তু কোম্পানির কর্মচারীরা এর মারাত্মক অপব্যবহার শুরু করে। তারা নিজেদের ব্যক্তিগত ব্যবসার মালপত্র এই দস্তক দেখিয়ে পার করে দিত, এমনকি মোটা টাকার বিনিময়ে ভারতীয় বণিকদের কাছেও এটা বিক্রি করত। ফলে নবাবের রাজকোষে হিউজ পরিমাণ রেভিনিউ লস হচ্ছিল, যা সিরাজ কোনোভাবেই মানতে পারছিলেন না। 1756 সালে পরিস্থিতি খুব দ্রুত গরম হতে শুরু করল। এপ্রিলে সিরাজ নবাব হলেন, কিন্তু ইংরেজরা তাকে পাত্তা না দিয়ে ফোর্ট উইলিয়ামের দুর্গ বানানো চালিয়েই যেতে লাগল। তরুণ নবাব এটাকে সরাসরি একটা চ্যালেঞ্জ হিসেবে নিলেন এবং জুন মাসের 20 তারিখে কলকাতা আক্রমণ করে ফোর্ট উইলিয়াম দখল করে নিলেন। কলকাতার নামও বদলে রাখলেন আলীনগর। কিন্তু নবাব হয়তো ভাবতেও পারেননি যে কি ঘটতে চলেছে। ডিসেম্বরের মধ্যেই মাদ্রাজ থেকে রবার্ট ক্লাইভের নেতৃত্বে বিশাল এক সৈন্য আর নৌবাহিনী বাংলা এসে হাজির হল। এবার আমরা আসছি আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে, পলাশীর যুদ্ধ। যদিও এটাকে যুদ্ধ বলা হয়, সত্যি বলতে কি এটা ছিল একটা নিখুঁত ষড়যন্ত্রের ফল। একটা যুদ্ধ যা কিনা ময়দানে লড়ার অনেক আগেই পর্দার আড়ালে জেতা হয়ে গিয়েছিল। ক্লাইভের পরিকল্পনাটা ছিল একেবারে নিখুঁত। প্রথমে উনি কলকাতা আবার দখল করে নবাবকে আলীনগরে চুক্তি সই করতে বাধ্য করলেন। এটা ছিল একটা সাইকোলজিক্যাল উইন। আর দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি কাজটা হলো, তিনি নবাবের নিজের লোকেদেরই ভাঙিয়ে নিলেন। নবাবের প্রধান সেনাপতি মীর জাফর, বাংলার সবচেয়ে ধনী ব্যাংকার জগৎ শেঠ, ব্যবসায়ী অমিচাঁদ, সবাইকে নিয়ে একটা গোপন চুক্তি করে ফেললেন। তারপর তো শুধু যুদ্ধের অপেক্ষা। যুদ্ধের দিন মীর জাফর আর রায়দুল্লভের অধীনে থাকা নবাবের বিশাল সেনাবাহিনী পুতুলের মতো দাঁড়িয়ে রইল, একটা গুলিও চালাল না। 23 জুন 1757 পলাশীর প্রান্তরে সেদিন এক অদ্ভুত দৃশ্য তৈরি হয়েছিল। একদিকে নবাবের বিশ্বস্ত সেনাপতি মীর মদন আর মোহনলালের নেতৃত্বে ছোট্ট একটা দল জীবন বাজি রেখে লড়ছে, আর অন্যদিকে নবাবের সেনাবাহিনীরই একটা বিশাল অংশ মীর জাফর আর রায়দুল্লভের নেতৃত্বে চুপচাপ দাঁড়িয়ে পুরো বিশ্বাসঘাতকতার নাটকটা দেখছে। এই সংখ্যাটা একবার দেখুন, প্রায় 50 জন। হ্যাঁ, এটাই ছিল পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে মোট নিহতের সংখ্যা। নবাবের প্রায় 500 জন সৈন্য মারা গেলেও ইংরেজদের এই সামান্য ক্ষতিই প্রমাণ করে দেয় যে সেদিন পলাশীর মাঠে যা হয়েছিল তা যুদ্ধ কম, সাজানোর নাটক বেশি ছিল। পলাশীর ফলাফল ছিল সুদূর প্রসারী। সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করা হলো,
আর বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসাবে মীর জাফরকে বাংলার নবাব বানানো হলো। ইংরেজ কোম্পানি পেল ২৪ পরগনার জমিদারি আর প্রায় ২.৫ কোটি টাকা ক্ষতিপূরণ। কিন্তু সবচেয়ে বড় যে পরিবর্তনটা এলো তা হল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর শুধু একটা ব্যবসায়ী সংস্থা রইল না, তারা হয়ে উঠল বাংলার কিংমেকার, মানে আসল রাজনৈতিক শক্তি। পলাশির পর ইংরেজরা তো ভেবেছিল এবার পুতুল নবাবদের দিয়ে নিজেদের সব কাজ হাসিল করে নেবে, কিন্তু তাদের সেই ধারণাটা খুব তাড়াতাড়ি ভুল প্রমাণিত হল। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের তৃতীয় পর্বের গল্প, বক্সারের যুদ্ধ, যেটা ছিল একটা সত্যিকারের সামরিক লড়াই। মির্জাফর নবাব হয়ে খুব তাড়াতাড়ি বুঝতে পারলেন যে তিনি আসলে একটা সোনার খাঁচায় বন্দী হয়েছেন। কোম্পানি আর তার অফিসারদের টাকার খিদে যেন মিটতেই চাইছিল না। তার রাজকোষ খালি হয়ে যাচ্ছিল, কিন্তু তাদের চাহিদা কম ছিল না। অবস্থা এমন দাঁড়ালো যে মির্জাফরকে বলা হলো বাংলার টাকা দিয়েই বোম্বে আর মাদ্রাজে কোম্পানির যুদ্ধের খরচ চালাতে হবে। তখন তিনি অসহায়ভাবে বুঝতে পারলেন এই দানবের খিদে মেটানো তার পক্ষে অসম্ভব। মির্জাফরকে সরিয়ে ইংরেজরা তার জামাই মীর কাসিমকে নবাব বানাল। তারা ভেবেছিল ইনিও হয়তো তাদের কথা শুনেই চলবেন। কিন্তু মীর কাসিম ছিলেন একজন যোগ্য আর স্বাধীনচেতা শাসক। তিনি কোম্পানির প্রভাব থেকে দূরে থাকতে তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে নিয়ে গেলেন। ইউরোপীয়দের মতো করে নিজের সেনাবাহিনীকেও আধুনিক করে তুললেন, আর দস্তকের অপব্যবহার বন্ধ করতে একটা দারুণ পদক্ষেপ নিলেন। তিনি বাংলা থেকে সমস্ত অভ্যন্তরীণ শুল্কই তুলে দিলেন। ফলে ইংরেজ আর ভারতীয় বণিকরা সমান হয়ে গেল, যা ইংরেজদের একচিটিয়া লাভের ব্যবসায় বড়সড় আঘাত হানল। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পলাশী আর বক্সারের মধ্যে মূল পার্থক্যটা কিন্তু এখানেই। পলাশীর জয় ছিল ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার উপর ভিত্তি করে, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল দুটো সামরিক শক্তির সামনাসামনি লড়াই, যা ইংরেজদের সামরিক শ্রেষ্ঠত্বকে সবার সামনে প্রতিষ্ঠা করে দিয়েছিল। ২২ অক্টোবর ১৭৬৪ বক্সারের মাঠে সেদিন ভারতের তিনটে বড় শক্তি একজোট হয়েছিল। বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা আর স্বয়ং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। তাদের মোট সৈন্য সংখ্যা ছিল ৪০,০০০-এর বেশি, আর তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল মেজর হেক্টর মুনরোর নেতৃত্বে মাত্র ৭,০০০ ইংরেজ সৈন্য। কাগজে কলমে তো এটা একটা অসম লড়াই ছিল, কিন্তু উন্নত রণকৌশল, আধুনিক অস্ত্রশস্ত্র আর কঠোর শৃঙ্খলার জোরে ইংরেজ বাহিনী এমন এক জয় ছিনিয়ে আনল যা গোটা ভারতের ভবিষ্যৎই বদলে দিল। বক্সারের যুদ্ধ জেতার পরেই ভারতে ইংরেজদের ভাগ্যটা একেবারে পাকা হয়ে গেল। এখান থেকেই তাদের ব্যবসায়ী থেকে পুরোদস্ত শাসকে পরিণত হওয়ার আসল যাত্রাটা শুরু হয়, আর এর আইনি স্বীকৃতি আসে এলাহাবাদের চুক্তির মাধ্যমে। বক্সারের যুদ্ধের পর কোম্পানি যে সবচেয়ে দামি জিনিসটা পেল সেটার নাম হল দেওয়ানি। এর সহজ মানে হল বাংলা, বিহার আর উড়িষ্যা থেকে সমস্ত ট্যাক্স বা কর আদায় করার অধিকার। এই একটা অধিকারই ছিল পুরো অঞ্চলের অর্থনৈতিক নিয়ন্ত্রণের চাবিকাঠি, যা এবার সরাসরি কোম্পানির হাতে চলে এলো। এলাহাবাদের চুক্তির শর্তগুলো দেখলেই বোঝা যায় খেলাটা কিভাবে ঘুরে গিয়েছিল। দেখুন, মুঘল সম্রাট, যিনি নামে মাত্র ভারতের শাসক, তিনি বছরে মাত্র ২৬ লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার আর উড়িষ্যার দেওয়ানিটা কোম্পানিকে দিয়ে দিলেন। আর অযোধ্যার নবাব, তাকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে ৫০ লক্ষ টাকা তো দিতেই হলো, তার সাথে এমন একটা প্রতিরক্ষা চুক্তিতে সই করতে হলো যা তাকে কার্যত কোম্পানির দাসে পরিণত করল। এই পুরো ঘটনার পেছনে একজন ব্যক্তির মাথা কাজ করেছিল। তিনি হলেন রবার্ট ক্লাইভ। আমাদের শেষ পর্বে আমরা দেখব তার উত্থান আর তারই তৈরি করা এক অদ্ভুত শাসন ব্যবস্থা, দ্বৈত শাসন, যার মূল কথা ছিল ক্ষমতা আমাদের, কিন্তু দায়িত্ব তোমাদের। ক্লাইভ একটা দারুণ শোষণমূলক ব্যবস্থা চালু করলেন, নাম দিলেন দ্বৈত শাসন। এই সিস্টেমে টাকা পয়সা আদায় করার সমস্ত ক্ষমতা, মানে দেওয়ানি, থাকল কোম্পানির হাতে, আর আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা, মানে প্রশাসনের সব ঝামেলার কাজ অর্থাৎ নিজামাত, চাপিয়ে দেওয়া হল নবাবের ঘাড়ে। সহজ কথায়, লাভের গুড় খাবে কোম্পানি, আর জনগণের ভালো মন্দের সব দায়িত্ব থাকবে নবাবের। এর থেকে ভালো শোষণের উপায় আর কি হতে পারে? রবার্ট ক্লাইভের জীবনটা কিন্তু সিনেমার গল্পের চেয়ে কম কিছু নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন সাধারণ কেরানি হিসেবে ভারতে এসেছিলেন, আর নিজের বুদ্ধি আর ধূর্ততার জোরে হয়ে গেলেন বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর। পলাশির ষড়যন্ত্র থেকে শুরু করে এলাহাবাদের চুক্তি, প্রত্যেকটা বড় ঘটনায় তারই দিমাগ ছিল। তাই তাকে যদি ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের স্থপতি বলা হয়, তাহলে একটুও বাড়িয়ে বলা হবে না। এই চারটা দেখুন,
পুরো গল্পটা এক ঝলকে পরিষ্কার হয়ে যাবে। প্রথম বারটা হলো পলাশির আগের অবস্থা, কোম্পানি তখন শুধুই ব্যবসায়ী। মাঝের বারটা দেখুন, পলাশির পর তারা হয়ে গেল একটা প্রভাবশালী রাজনৈতিক শক্তি। আর শেষ বারটা অর্থাৎ বক্সারের পর তারা হয়ে উঠল বাংলা, বিহার আর উড়িষ্যার একছত্র শাসক। আজকের আলোচনাটা আমরা এই একটা প্রশ্ন দিয়েই শেষ করব। বাংলার ইতিহাস আমাদের যা দেখায় তার উত্তর হল হ্যাঁ, পারে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমাহীন লোভ আর ক্ষমতা দখলের ইচ্ছা শুধু ভারতের ইতিহাসকেই নয়, বরং সারা পৃথিবীর মানচিত্রকেই চিরদিনের জন্য বদলে দিয়েছিল। ব্যাপারটা নিয়ে ভাবার অনেক সুযোগ রয়েছে।